কাজ করতে পারবা? আমি বললাম কি, কয় তোমার একটা শাড়ি দিবে, তোমার শাড়ি পরতে হবে। হ্যাঁ আরে ভাই, তখন আমার একটু মাইন্ডে লাগলো যে এটা কোন ধরনের আবদার, তুমি তো আবদার করতেছো অন্যভাবে আবদার করতেছো, তোমার তো এটা ঠিক না। আমি তোমাকে ভালোবাসি বলে যে তুমি আমাকে ডমিনেট করার চেষ্টা করবা, এটা তো ঠিক না। তো তারপরে হঠাৎ করে এই এক কথায় দুই কথায় আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। মানে সে আমাকে কোনোভাবে শাড়ি পরাবে, শুধুমাত্র শাড়ি না, চুড়ি, লিপস্টিক, আর আমি পরবো না। এটা কেমন ইচ্ছা? এটা কেমন ইচ্ছা আমি জানতাম না ভাই, আমি এখনো পর্যন্ত ওর ওই ইয়েটা জানি না। প্রেম নিবেদনের সময় তোমাকে বাধ্য করছিল কি, ওই যে ভিক্ষুকের গেঞ্জি গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে ভিক্ষুকের মতো করে তুমি চাইছিলে? অবশ্যই মানলাম। আর এবার কি শাড়ি পরতে হবে, এবার শাড়ি পরে আমাকে জাস্ট দেখাইতে হবে এবং শাড়ি পরতে হবে। আর শাড়ি পরার কথা শুনেই তো না, হয়তো আমাকে অন্য পরে আবার ডাচাকানাও করে তো কে জানে, পারতে করাইতো কিনা আমি জানি না। ওই পর্যন্ত স্টপ ছিল। স্টপ থাকার পরে আমি ওই দিন রাগ করে বাসা থেকে চলে গেছি। আমি আজও বুঝতে পারলাম না যে কি পাগল ছিল না কি ছিল। পরে অনেক রাত্রই করছে। রাত করার পরে রাত্রে আর কথা বলি নাই, 4-5 দিন আমি কথা বলি নাই। এদিকে আমার তো ফেটে যাচ্ছে ভাই, অনেস্টলি বলতেছি। আমার জীবনে আমি প্রথম কান্না করছি শুধুমাত্র ওর সাথে, এই বিরহের কারণে আমি কান্না করছি। এরপরে আমি কান্না করি নাই, সচরাচর কান্না করিনি। আর কান্না করছি যে আমি কার কাছে গেলাম, আসলে কি এটা মানুষ না পাগল? মনে মনে ওরা পাগলই ভাবছি, সরাসরি বলতেছি, হয়তো শুনতে পারে এটা, তবে মানুষ না পাগল আমি জানি না। হঠাৎ করেই 5-7 দিন পরে আমার ফোন দিয়ে বলতেছে, তুমি এত পাষাণ, তোমার ভিতরে একটু মায়া দয়া নাই যে তুমি আমার সাথে এই কাজটা করলা? তুমি সেলিব্রিটি মানুষ, তুমি সেলিব্রিটি, তোমার পিছনে মেয়েরা ঘুরঘুর করে, আর এই জন্য তুমি আমার একদম ডাস্টবিনে ফেলে দিলা। আমি বললাম 6 দিন তোমার সাথে কথা না বলে আজাব যন্ত্রণা সহ্য করলাম, তুমি কোথায় জিজ্ঞাসা করবা যে আমি কেমন আছি? তুমি আমার ডিরেক্টলি আইসা অ্যাটাক করতেছো, অ্যাগ্রেসিভ মোমেন্টে অ্যাটাক করতেছো, এটা ঠিক না। যা হয়েছে বলে যাও। ও রিয়েলাইজেশন নাই যে শাড়ি টাড়ি পরাচ্ছে, ওইসব ব্যাপার মাথায় নাই? না ওইসব বাসা ভাই, আমি 5 দিন ওর সাথে কথা বলি নাই। আমার মধ্যে 5 বছর মনে হচ্ছে ভাই, আমি 5 দিন ওর সাথে কথাই বলি নাই। আমার কাছে 5 বছর মনে হচ্ছে। কিসের শাড়ি, কিসের কি, আমার কথা বলতে হবে ওর সাথে। কিন্তু আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছিল, ইগো হয়তো কাজ করতেছিল যে আমি কেন ওরে কল দিব, ভুলটা তো ওর। ওই কল দিছিল, এরপরে বলছে আচ্ছা ঠিক আছে আমার বান্ধবীর বাসায় আসো। আমি কই না, আমি আর তোমার বান্ধবীর বাসায় যাব না। আমার পক্ষে তোমার সাথে দেখা করলে খোলা ময়দানে, আমাদের ভালোবাসা শুরু হয়েছে খোলা ময়দানে হবে। আমি আর তোমার সাথে তোমার বান্ধবীর আবার না কোন পরীক্ষা দেয় গিয়ে? হ্যাঁ, আমার তো ভাই ভয় লেগে গেছে। আমি তো পুরুষ মানুষ ভাই, আমার কোন জায়গায় আবার কি করে বলতে পারে, কুকুরের অভিনয় করতেই পারে, হ্যাঁ বলতেই পারে ভাই, যে কোনো কিছু হইতে পারে। তো আলটিমেটলি বলতেছে তুমি আসবা না? আমি কই না। তাহলে তুমি থাকো। আবারও 7-8 দিন মতো অফ। হঠাৎ আমাকে একটা আননোন নাম্বার থেকে কল দিল। কল দিয়ে বলতেছে হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছো। হঠাৎ করে আরেকজন লোক কল দিয়ে বলতেছে যে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কয় আপনার সাথে রূপার সাথে কি সম্পর্ক? আমি বললাম ছেলে? হ্যাঁ, ছেলে ছিল। তো র্যান্ডমলি আমি ভাবতে পারতাম যে হয়তো বাবা মা হইতে পারে, ভাই বোন হইতে পারে, আমি র্যান্ডমলি কিছুই ভাবি নাই। তো রূপার সাথে কি সম্পর্ক? আমি বললাম রূপার সাথে আমার সম্পর্ক হচ্ছে, একটা ছেলের সাথে একটা মেয়ের কী সম্পর্ক হলে রাতের বেলা 12টার সময় কথা বলে, কীভাবে তারা ক্লোজ কথা বলে। তাই আমি বুঝতে পারছি। আমাকে বুঝতে পারলে আপনারা দেখে আমার শিক্ষিত মনে হয়, আপনি কেন এইভাবে বলবেন? ও আমার ওয়াইফ না, কিন্তু আমার ওয়াইফের চাইতে অনেক কিছু, ভবিষ্যতে ওয়াইফ বানানোর ইচ্ছা। আমার তো মনে কিছু নাই, আমি নর্মালি র্যান্ডমলি বলে দিছি। বলে দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার রূপার মামা পরিচয় দিছে, আমাকে মামা পরিচয় দিছে। বলতেছে আমি তো রূপার মামা, আপনি রূপার মামা হিসেবে নিজের পরিচয় দেওয়ার পরে বললাম আচ্ছা মামা, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি তো ওরে ভালোবাসি, আমি তো আসলে ওর প্রতি অনেকটাই উইক, আমি চাইতেছি ওরে বিয়ে করতে, কিন্তু এখন আমার অবস্থান খুব ভালো, আমি কেবলমাত্র ইন্টারে পড়ি, এখন আমাকে একটু সময় দিলে আমি হয়তো করতে পারতাম। আমি শুনছি তুমি অনেক ভালো গান করো, তুমি অনেক কিছু পারো, অনেক ট্যালেন্টেড একটা ছেলে, রূপার মুখে আমি সবই শুনছি, তুমি যদি একটু সময় দাও আসলে তুমি অনেক কিছু করতে পারবা। আমার ফ্যামিলি সম্পর্কে নেওয়ার পরে আমি সুন্দরভাবে বললাম আচ্ছা ঠিক আছে। বলতেছি তাহলে একদিন আমার বাসায় আসো, আমরা কথা বলি। আমি বললাম মামা এই গাজীপুর যাওয়াটা তো আসলে পসিবল না। আমার তো দেখা করলে আমাদের এলাকায় আপনি আসেন, সম্পূর্ণ আদর আপ্যায়ন আমি আপনাকে করব,
যেহেতু আপনি মামা হিসেবে পরিচয় দিয়েছেন, আপনি আমার মুরব্বী, গুরুজন, আপনি আসেন, আমি আদর আপ্যায়ন করবো। কেন তুমি আসো, তুমি অনেকবার ওরে আদর আপ্যায়ন করছো। আমি কি ওরে আপ্যায়ন করছি? আপনাদের তো আপ্যায়ন করার সুযোগ পাই নাই, তাহলে কীভাবে আমি আদর আপ্যায়নটা করব? তো এরপরে আবার কিছুদিন গেল, কথাবার্তা বললাম, কোনো পক্ষ থেকে কোনো সাদা শব্দ নাই। এর মধ্যে রূপা আমার কাছে বেশ কয়েকবার আসলো গেল, কথাবার্তা হলে আবার র্যান্ডমলি চলতেছিল। হঠাৎ করে মামা একদিন বলতেছে, শান্ত তো আসলো না, শান্তর সাথে তো কোনোভাবে হলো না, শান্ত কি এত আসলে মনে হয় তোরে ভালোবাসে না। মামা এইভাবে কথা বলতেছে। আমি হঠাৎ করেই আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, কিরে মামা বলবে কেন ভালোবাসে না? বললে মামি বলতে পারে। আমি কই শিওর তুমি মামাই বলছে এই কথাটা? মামা বলছে? হ্যাঁ মামাই বলছে। আমি কই মামা তোমার এই কথা তো বলার কথা না, তিনি যদি সিনিয়র হয়ে থাকে তুমি মামা বলতেছো, তোমার সাথে এই কথা শেয়ার করার কথা না। আমার অন্যরকম ভাই, আমার ডাউট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। পরে বলতেছে, আমি বলি মামি বলতে পারে দুষ্টামি করে, কিন্তু মামা তো বলতে পারে না। কারণ মামাই বলছে, মামা আমার সাথে অনেক ফ্রি। এখন আমার ডাউট লাগছে আসলে এটা কেমন মামা হইতে পারে। এরকম 2-3 বার ছেলেটা আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি তো আর আসলে না। আমার আশা নিয়ে তাদের এতই কেন? ভাই আমি মানুষকে, সত্যি কথা আপনাদের দোয়ায় আমি মানুষকে ডিল করছি, মানুষ চিনি, মানুষের চোখ পড়তে পারি। আস্তে আস্তে যখন দেখতেছি আমি তার বাসায় যাচ্ছি না, তখন সে আস্তে আস্তে আমার দিকের থেকে আস্তে আস্তে জুতাটা টানতেছে, মানে উনি সরে যাওয়ার চেষ্টা করতেছে। আমি বললাম, একদিন বলতেছি যে কোনো কারণে কি তোমার অন্য কোনো ছেলের মনে ধরছে, ডিরেক্ট বলে ফেলছে ভাই, আমি সরাসরি অন্য কোনো ছেলের মনে ধরছে, বা কোনো রকম কোনো সমস্যা পরিবার থেকে বা কোনো ঝামেলা থেকে যদি হয়, আমার সাথে যদি রিলেশন কন্টিনিউ করা, আমার মুখ দিয়ে কেন জানি বের হয়ে গেছে, কন্টিনিউ করা যদি তোমার জন্য ইজি হয়, ইজি না হয়, তাহলে তুমি কাজ করো, তুমি আমাকে বলো, আমি ওই ছেলের সাথে তোমার পরিচয় করাই দেবো। আমার যদি তোমার কোনো, কারণ আমার মধ্যে এমন কিছু নাই। আর তাছাড়া আমি ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা মানুষ। আমি ওই দিনই পরে বুঝতে পারলাম, আমি বলতেছি আগে বিষয়টা অ্যাড করে রাখি। আমি ওই দিনই বুঝতে পারলাম, যেদিন আমার পায়ের সমস্যাটাও রিয়েলাইজ করছে, ওই দিনই আমার কাছে মাইনাস হয়ে গেছিলাম। ওই দিনই মাইনাস হয়ে গেছিলাম। আমার কিচ্ছু আমার হারাইতে পারে না, আমার হারিয়ে দিয়েছে শুধুমাত্র আমার এই পায়ের চ্যালেঞ্জের কারণে আমি হেরে গেছি। এরপরে হচ্ছে চ্যালেঞ্জের কারণে আমি হেরে গেলাম, এই কথা চিন্তা করে এরপর গেলাম। বলতেছে তুমি আসতেছো না, তোমার সাথে কথা, তুমি মনে হয় আমার সত্যি সত্যি ভালোবাসো না, আমার কথা বোধহয় সত্যি। আমি বললাম, আশা না আশা দিয়ে তো তুমি জানো না। পায়ের সমস্যাটা শুরু কিভাবে? আমার পায়ের সমস্যাটা হচ্ছে, আমি যখন 2 বছর বয়স, তখন আমার টাইফয়েড হয়েছিল। টাইফয়েডের কারণে আমার পায়ে এফেক্ট করার পরে হয়ে গেছে। তবে আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা এমন কিছু ট্যালেন্ট দিছে। গুরু, আমি আপনারে বলি, আপনি র্যান্ডমলি কোনো গিটার বাজাবেন, গিটারের যে কোনো টোন আমাকে দিবেন, বাজাবেন, আমি ইনস্ট্যান্ট বসে সুরসহ গান কমপ্লিট করে দিতে পারবো এখানে বসে। যদি চান আপনি দেখতে পারেন র্যান্ডমলি, আমি এটা পারি। তো তোমার কাছে কি মনে হয়েছিল মেয়েটা যখন তোমার কাছে সরে যাচ্ছে, তখন যে এই জিনিসটাই তোমাকে হারায় দিছে? আমার কাছে মনেই হয়েছিল যে এই জিনিসটা বোধহয় আমাকে হারাই দিছে। এই যে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে পায়ের সমস্যা আছে, এটাই তোমাকে হারাই দিছে। এটাই আমাকে হারাই দিছে। তো আমি এই জিনিসটা পরে চিন্তা করলাম যে কি উল্টাপাল্টা চিন্তা করতেছি, হয়তো পরিবারের থেকে প্রেশারে আসে সে এই কারণে। কারণ আমিও ছোট, সেও তো খুব বড় না, ছোট মানুষ, তো হয়তো বা প্রেশারে থাকতেই পারে একটা মানুষের। চারিদিকটা হিসাব নিকাশ করতে হবে। পরে চিন্তা করলাম যাওয়ার পরে বলতেছি আচ্ছা ঠিক আছে, শুক্রবার দিন আমি যাব। আমরা শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন শেষের দিকে যাচ্ছি। আরও অনেক কাহিনী ছিল, বলা হলো না। যাবো, এরকম দেখা সাক্ষাৎ হল, শুক্রবার দিন যাব। হঠাৎ করেই আমার এক বড় ভাই, আমি নাম প্রকাশ করবো না ওনার, উনি আমাকে গাজীপুরের যে জায়গাটার কথা আমি বললাম, ভাইয়ের সাথে আমি শেয়ার করতাম। ভাইটা খুব ভালো ছিল আমার। ওনার ভাবি, ওনার যে বউ, উনি আমার খুব ভক্ত ছিল গানের, এবং আমি ওনার বোনের মতো জানতাম। এখনও আমাদের এলাকাতেই আসেনি, এই জন্য আমি নাম প্রকাশ করব না, কারণ উনি গাজীপুরের থেকে আমাদের এলাকাতে আসছে কোনো একটা কারণে। উনি বলতেছে সব কিছু ঠিক আছে, তুমি ওই জায়গায় যাচ্ছ, তুমি ওই জায়গায় যাও, যে যদি কোনো সমস্যা হয়, যেহেতু ফ্যামিলি ব্যাপারটা গেছে, কোনো একটা ঝামেলা হইতে পারে, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও। নাম্বারটা নিয়ে গেলে যদি কোনো ঝামেলা হয় ওখানে আমি করতে পারবো। তো ভাইয়ারে দেখতে সিম্পল দেখা যায়। আমি ভাবলাম কি যে এই আর কি ঝামেলাই করবে, হয়তো বা উনি আরও 2-4 জন ধরবে, আরও আমার ক্ষতি কিছু করবে না। র্যান্ডমলি আমার বিশ্বাস ছিল কিছু করবে না, ওর ক্ষতি করার মতো অ্যাটলিস্ট মেয়ে না। কিন্তু আখেরে আমি মানুষ চিনতে ভুল করি, পরে আমি রিয়েলাইজ করতে পারলাম। কি করছিল? আসতেছি, পরে কেন জানি নাম্বারটা রাখলাম, রাখার পরে ভাইয়ের কাছে দিয়ে সুন্দর করে রাখলাম।
রেখে তারপরে সুন্দর করে লিখছি। রাখার পরে একদিন বলতেছে, সেদিন 2023 সাল 24 তারিখ, এপ্রিল মাসের 24 তারিখ, আমার তারিখটা ভালো মনে আছে, স্পষ্ট মনে আছে। আমি গেলাম, যাব, আমার মনের ভিতরে যেতে মন চাইতেছে কিন্তু আমার পা চলতেছে না, এমন একটা অবস্থা। এবং 3-4টা বাধা পাইছি যে আমি যেতে পারবো না। কেন জানি আমার কোনো বিপদ আপদ হলে আমি কেন জানি বুঝতে পারি এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একটা দিয়ে গেল। তারপরে হঠাৎ করে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বাসায় যাব। তুমি কই? আমার তো খুব জানি, আমি তো কোনাবাড়িতে আসছি, নামটা বলেই ফেললাম, কোনাবাড়িতে আসছি, তো তুমি যদি একটু দেখা করতা। আমি গেছি আমার ফ্রেন্ডের বাসায়, একটা ফ্রেন্ড আছে হাতিমারা কলেজের সাথে, ওদের বাড়ি আছে, আমার ছোটোবেলার ফ্রেন্ড। আর কারো বাসায় না কারো বাসায় তো উঠতে হবে, ওর বাসায় তো ডিরেক্টলি যে উঠতে পারবো না। তো বিকাল, তারপরে হঠাৎ করে আমার সাথে দেখা হয় আনুমানিক 2:30-3টার দিকে, বললো বাসায় চলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাসায় চলো। আমি প্রায় যার সম্বন্ধে বলা হচ্ছে সে যদি মনে হয় যে তার সাথে রিলেভেন্ট হচ্ছে স্টোরিটা, আপনি চাইলে কিন্তু আমাদের এই প্রোগ্রামে এসে আপনার পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারেন। আমরা সাথে সাথে আপনার এই অপরচুনিটি অ্যাকসেপ্ট করবো এবং আপনাকে কথা বলার সুযোগ করে দেবো। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে হঠাৎ করে আমাকে বলার পরে বলতেছে বাসায় চলো। আমি বললাম বাসায় চলো, যাবো না বাসায়। আমার ও নিজের বাসায় নিয়ে যেতে চাচ্ছে। আমি কই তোমার সাথে বাসায় যাওয়াটা রিস্ক। হাসতে হাসতে আমি বলতেছি, তুমি বলতেছো বাসায় সবাই আছে, বলতেছি বাসায় সবাই আছে। আমি বললাম বাসায় সবাই থাকবে কি না, তুমি আবার কোন সময় কোন পরীক্ষা দিয়ে বসো, আমার সম্মান ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে, আমি বাসায় যাবো না। কয় তাহলে তুমি বাসায় যাবো না? চলো বাসায় চলো। বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমাকে জোরে বলো। আমাকে প্রথম বসলে খুব ভালোভাবে আমাকে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করার পর।